চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিব আমি ঐশ্বর্য। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। দেশকে আমরা সবাই ভালোবাসি, আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ। শাপলা শালুকের আয়োজনে শুরুতেই রয়েছে দেশের গান। দেশকে ভালোবেসে সুরে সুরে জেরিন ও জিজান কি বলছে চলো তো শুনি। সঙ্গে নিয়ে যা জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা বলে এবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে যা। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলা আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি, মোর সাথের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি, মোর সাথের জন্মভূমি। তারা তুই দেশের কথা বলে এবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে যা। একটি কথা শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। একটি কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। তোমার ভরণ করে যেন যেতে পারি বলে, তোমার ভরণ করে যেন যেতে পারি বলে। তারা তুই দেশের কথা বলে এবার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে যা। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে আসন নম্বরের লটারি। বন্ধুরা, শাপলা শালুকের পরিবেশনায় এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারিটি কিন্তু শুধুমাত্র অভিভাবকদের জন্য। লটারি তুলতে সাহায্য করছে ছোট্ট বন্ধু আয়াত। আয়াত, তোলো তো দেখি কে হন আমাদের প্রথম বিজয়ী অভিভাবক। আমাদের প্রথম বিজয়ী অভিভাবকের আসন নাম্বার 116 অর্থাৎ 116। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়াত, তোলো তো দেখি কে হন আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক। পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 120। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
আয়াত, তোলো তো দেখি কে হন আমাদের সর্বশেষ বিজয়ী অভিভাবক। সর্বশেষ বিজয়ী অভিভাবকের আসন নম্বর 221 অর্থাৎ 221। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শাপলা শালুক অনুষ্ঠানের পরিচালক আমাদের সকলের প্রিয় কাজলি আন্টিকে। আসন নম্বরের প্রথম বিজয়ী অভিভাবক সুনন্দা আন্টি। আসন নম্বরের পরবর্তী বিজয়ী অভিভাবক ফেরদৌসী আন্টি। আসন নম্বরের সর্বশেষ বিজয়ী অভিভাবক সাথী আন্টি। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠান আমি দেখি। আজকে আমার বাচ্চাকে প্রথম নিয়ে এসেছি, এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। চমৎকার একটা অনুষ্ঠান, নামটাও অনেক সুন্দর। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ভাল লেগেছে। ধন্যবাদ এটিএন পরিবারকে এবং শাপলা শালুককে। প্রথমবারের মতো আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি এটিএন বাংলাতে। এসে অভিভাবকদের জন্য যে এত সুন্দর একটি গিফটের আয়োজন আছে, এটা দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আমাদের কাজুরি আন্টিকে। আন্টি, আপনি কিছু বলেন। আজ অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, আমি প্রাউড ফিল করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম। চলো শুনি তার কথা। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন সিএএফও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কথা বলছি তার সাথে। শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন, খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আপনি কি ছোটদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি। এই শাপলা শালুক অনুষ্ঠানটা অনেক আগে থেকে দেখেছি, যখন আমাদের বয়স কম ছিল। এখন সবসময় দেখা হয় না, এটা মাঝে মাঝে দেখি। আমার ছেলেরা দেখে শাপলা শালুক অনুষ্ঠানটা। সমাজসেবা কিভাবে শুরু করলেন? আসলে আমার বাড়ি গ্রামে, খুলনা জেলার পাইকগাছ উপজেলায়। স্কুল জীবন থেকেই আমরা কয়েকজন বন্ধু মিলে প্রথমে কিছু সামাজিক মানবিক কাজের সাথে জড়িত হই। যেমন কোনো গরিব অসুস্থ রোগী যদি চিকিৎসা নিতে পারতো না, আমরা অনেকের কাছে সাহায্য নিয়ে, মানে এমনকি রাস্তায় টাকা তুলে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতাম। এবং অসহায় পরিবারের যেসব অনেক মেয়ে ছিল যাদের বিয়ের খরচ তারা জোগাড় করতে পারতো না, ওই পরিবারের কে আমরা এইভাবেই বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা সাহায্য করতাম। এভাবে আমার সমাজ সেবার কাজ শুরু সেই স্কুল জীবন থেকে। আচ্ছা, উৎসাহটা কার কাছ থেকে পাওয়া? উৎসাহটা আসলে আমাদের গ্রামের কিছু সিনিয়র ভাইরা ছিলেন, যারা ওই সময় আমাদের চেয়ে বেশ কিছু সিনিয়র ইউনিভার্সিটি পড়তেন কিংবা পড়ালেখা শেষ করেছেন। ওনারাই অনেক সময় দেখছি এই ধরনের সামাজিক মানবিক কার্যক্রম সাথে জড়িত ছিলেন। ওনাদের দেখে দেখে আমরা আসলে এই পথে এসেছি। সমাজসেবা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের দেশের অনেক পিছিয়ে পড়া মানুষ আছে, অসহায় মানুষ আছে। আর আমার বাড়ি অত্যন্ত দুর্গম এরিয়ায়, সেই সুন্দরবনের কোলঘাসা। আচ্ছা, প্রতি বছর আমরা অনেকটা যুদ্ধ করে আমাদের অঞ্চলের লোকজন বসবাস করে। এই বন্যা, এই জলোচ্ছ্বাস, আমি কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। এই সংগঠনের মাধ্যমে আমরা এইসব প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে আমরা ওই এলাকায় মানুষের পাশে দাঁড়াই। ওই এলাকায় না শুধু, যেমন বিভিন্ন এলাকায় যখন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়, আমরা এই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা সাহায্যের হাত বাড়াই। বিভিন্ন
যারা আমাদের সমাজের দানবীর ব্যক্তি আছে, যারা এই সামাজিক মানবিক কার্যক্রমে এগিয়ে আসে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই কার্যক্রমগুলো করি। এই মুহূর্তে আপনার ছোটবেলার কোনো মজার স্মৃতি মনে পড়ছে কিনা? হ্যাঁ, ছোটবেলার মজার স্মৃতি তো অনেকেই আছে। এই মুহূর্তে একটা মজার স্মৃতি, একদিন আমরা স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছি। ওই স্কুল সিনেমা দেখতে বেরোনোর সময় আমার চাচার সাথে দেখা। এখন ওখানে উত্তম মাধ্যম শুরু হয়ে গেল যে আমরা যে কজন ছিলাম। আর তখন কিন্তু এরকম সামাজিক শাসনটা যে উমুকের ছেলে আমার ছেলেকে কেন তুমি শাসন করলে, এরকম ছিল না। মানে আমরা যে কজন বন্ধু ছিলাম প্রত্যেক বন্ধুরই আমাদের কান ধরে উদ্বোস করা লাগছে যে এই সিনেমা হলের সামনে যে আর স্কুল ফাঁকিতে সিনেমা দেখবো না, এই প্রতিশ্রুতি আমাদের দেওয়া লাগছিল। ভবিষ্যতে পিছিয়ে পড়া মানুষদের জন্য আপনি কি উদ্যোগ নিতে চান বা কোনো পরিকল্পনা আছে কিনা? আমার পেশার পাশাপাশি কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি এবং দায়িত্বশীল পর্যায়ে আছি। আমরা আমাদের সমাজে যে পিছিয়ে পড়া মানুষ, যারা আর্থিকভাবে অসচ্ছল কিংবা কর্মহীন এবং যারা বেকার, এদের জন্য আমাদের সংগঠন পক্ষ থেকে আমাদের কিছু করার ইচ্ছা আছে। আমরা নিজেরা এবং সমাজের যারা বিত্তবান মানুষ আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে তাদের জন্য কিছু কর্মসংস্থান, যেমন অনেককে আমরা মনে করেন যে একটা অটোরিকশা দিয়েছি, আগে একটা সেলাই মেশিন দিয়েছি। এভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ নিয়ে আমরা তাদের কর্মসংস্থান ব্যবস্থা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমরা আমাদের সংগঠনের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যেগুলো জড়িত আছি, এর মাধ্যমে আমরা আরও ভালো ভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। আপনার এলাকা তো দুর্যোগ প্রবণ এলাকা, ওখানকার মানুষদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার এলাকা একবারে সুন্দরবনের কোলঘেঁষা। আমাদের এলাকার যে নদীটা যে একেবারে বঙ্গোপসাগরে মিশেছে। প্রতি বছর আমার এলাকায় বন্যা জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে যায়। আমাদের এলাকার একমাত্র মানুষের ব্যবসা উপার্জন যেটা বলা হয় সেটা হচ্ছে মৎস্যঘের থেকে আসে। এই বেড়িবাঁধগুলি ভেঙে যাওয়ার ফলে এই মৎস্যঘেরগুলি তলিয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাচ্ছি, আমাদের প্রাণের দাবি, আমাদের উপকূলবর্তী অঞ্চলে একটা স্থায়ী বেড়িবাঁধের জন্য আমরা মাঝে আমাদের কয়েকটা সংগঠনের পক্ষ থেকে আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভবিষ্যতেও করব, যাতে ওই এলাকার মানুষের সুরক্ষার জন্য একটা স্থায়ী বেড়িবাঁধের মাধ্যমে ওই এলাকার মানুষকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আনা যায়। প্রতি বছর ওই এলাকার মানুষেরা যুদ্ধ করে বাঁচতেছে। ছোটদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমাদের ছোটদের উদ্দেশ্য এটাই চাওয়া, তোমরা তোমাদের পিতামাতা গুরুজনদের কথা শুনবে, তাদেরকে শ্রদ্ধা করবে, বড়দের সম্মান করবে, ছোটদের ভালোবাসবে এবং সবচেয়ে বড় কথা বন্ধু নির্বাচনে সবসময় সঠিক বন্ধু নির্বাচন করবে। যারা খারাপ পথে আছে, দেখতেছো তোমার চোখে যে বন্ধুটা খারাপ, যে ছেলেটা খারাপ কিংবা যে মেয়েটা খারাপ, তার সংস্পর্শে না যাওয়া। কারণ এই জীবনটা গড়তে হলে বন্ধু নির্বাচন ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখা উচিত এবং এই সন্ত্রাসকে পরিহার করা উচিত। যারা মাদক এবং সন্ত্রাসের সাথে জড়িত তাদের সাথে বন্ধুত্ব না করা উচিত। অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা স্মারক। শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। এটিএন বাংলা এমন একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এটিএন বাংলা পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, শাপলা শালুকের এবারের পরিবেশনা নাচ করে দেখাবে রুমা।
বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে শেষ পরিবেশনায় রয়েছে সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ এবং সাজবেলার গান। সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ গত 17 জুলাই আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। রেখে গেছেন তার জীবনের অনেক স্মৃতি। তিনি মূলত ছিলেন ইঞ্জিনিয়ার, পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত শিল্পী, সুরকার, নাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও ঔপন্যাসিক। তার লেখা উপন্যাস না বলা কথা পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও তার আরেকটি উপন্যাস কাবেরী শিরোনামে প্রকাশের কথা ছিল, তবে তা প্রকাশের আগে তিনি চলে যান না ফেরার দেশে। 1967 সালে তিনি প্রথম রাজশাহী বেতার কেন্দ্রে সঙ্গীতে তালিকাভুক্ত হন। তারপর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র, স্যাটেলাইট চ্যানেল এবং বিভিন্ন মাধ্যমে গান করে তিনি সুনাম অর্জন করেন। তাকে অনেকেই বাংলাদেশের হেমন্ত বলে সম্বোধন করতেন। যাবার যে সেতু চলেই যাবে, যাবার যে সেতু চলেই যাবে, তুমি কেন পথ চেয়ে থাকবে। গত 15 জুলাই বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে তিনি গান রেকর্ড করেন। 16 জুলাই এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানে তিনি গান রেকর্ড করেন। 17 জুলাই তিনি চলে যান না ফেরার দেশে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। তিনি চলে গেছেন, রেখে গেছেন তার অনেক সৃষ্টি, আর সেই সৃষ্টির মাঝেই তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। গত 16 জুলাই সঙ্গীত শিল্পী সোহেল আহমেদ আঙ্কেল সাজবেলার সাথে যে গানটি করেছেন, সেই গানটি বাংলাদেশে বাবা এবং মেয়ে হিসেবে সোহেল আঙ্কেল এবং তার একমাত্র সন্তান ডাক্তার সুইটি প্রথম করেন। কাটে না সময় যখন আর কিছুতে, এই গানটি গাইবেন সোহেল আহমেদ আঙ্কেল ও সাজবেলা। সাজবেলার নেপথ্য কণ্ঠ দিয়েছেন ডাক্তার সুইটি আপু। আমি তুমি আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আঙ্কেলকে বেহেশত নসিব করেন। আগামী শাপলা শালুক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির